আম্মা, আম্মা, সূচনা, সূচনা, আম্মা। বাজান, ভালো আছিস তো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুই হঠাৎ করে? হ্যাঁ আম্মা, বিদেশ থেকে 1 মাসের ছুটি দিল কোম্পানি, বলল একটু দেশে যায় ছুটি কাটায় আসো, এই জন্য চলে আসলাম। খুব ভালো করেছিস। বোমা, বোমা, দেখো কাকি ডাইছে, তাড়াতাড়ি আসো। বোমা দেখিস? তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? এই তো ভালো। হুট করে চলে আসলো যে? তোমার তো আরো 1 বছর পর আসার কথা ছিল। আচ্ছা বোমা, তুমি ওই কথা কইছো কিসের জন্য? জীবন হয়েছে হঠাৎ করে আইছে, মনে করো আমাকে আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই। তুমি খুশি হবে কি? আরো কইছো 1 বছর পরে আসার কথা ছিল, সে আবার কেমবা কথা? দেখেন আম্মা, আপনার ছেলে না প্রবাসে গেছিল, হ্যাঁ, আর প্রবাসে মানুষের টাকা ইনকাম করার জন্য। ও যদি আর 1টা বছর বেশি থাকতো না, আরো বেশি টাকা ইনকাম করতে পারতো। হুটহাট করে শুধু শুধু আসার কি দরকার ছিল? বোমা, টাকা তো আমার বেটা কম দেয় না, সে তো টাকা পয়সা কি করবে? আমার বেটারও তো মনে চায় দেশে মা পড়ে রয়েছে, বউ পড়ে রয়েছে, একটু তারে মুখটা দেহি। বোমা, আমার বেটা কয়দিনই থাকবি নি, মন বেজার করে না। না না, আমি কিসের জন্য মন বাজার করব? যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্যাচাল করবেন, না আপনার ছেলেকে ভিতরে নিয়ে যাবেন? হবাজান ঠিকই কইছে, চল ভিতরে যাই। আচ্ছা সূচনা, আমি এতদিন পর দেশে আসলাম, আমাকে দেখে না জানি তুমি খুশি হবা, তা না হয়ে তোমার মন খারাপ, তোমার মন বেজার। আচ্ছা, আমি প্রবাস থেকে দেশে আসছি, তাতে কি তুমি খুশি হওনি? শোনো, তোমার সাথে আমার বেজারও নেই, খুশিও নেই। আইসে ভালো করছো, তোমার মন চাইছে তুমি আইসো, অনেক রাস্তা জার্নি করে আসছো, এখানে পেঁচাল না পেরে ভিতরে চলো। যাই হোক, আমি ভিতরে গেলাম, আর আপনাদের মা বেটার যদি আরও আদিক্ষেতা করার ইচ্ছা থাকে তাহলে করেন। বেটারে, তুই মন খারাপ করিস নি, হয়তো কোনো বিষয় নিয়ে একটু খিটখিটি হয়ে রয়েছে মেজাজটা। চল ভিতরে যাই। আচ্ছা চলো। আরে বললো বাড়ির সামনে, কিন্তু বাড়ির সামনে কোথায় দেখতেই তো পাচ্ছি না। বাইরে এসে এইভাবে কি দাঁড়িয়ে থাকবো? ছত্রিকা কি যে বলে আর কি যে করে কিছুই বুঝি না। আমি আইছি। আরে তুমি, আরে তুমি এইখানে এসে বসে আছো? এই তোমার কি আক্কেল জ্ঞান নেই? তুই পাগল হয়ে গেছে? আমি তোমার বলছি না যে আমার হাজবেন্ড বাড়িতে চলে আসছে। আস্তে কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি এইখানে কেন আসলা? জীবন যখন প্রবাস থেকে চলে আসছে, এখন সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগেই জীবনকে খতম করে দাও। এই তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, আমি কিভাবে জীবনকে খতম করবো? এটা কি এত সহজ নাকি যে আমি চাইলাম আর হয়ে গেলাম? শোনো, তুমি খতম করবে না মানে? খতম করার সহযোগিতা তো তোমাকে করতে হবে মেয়ে। তার কারণ হচ্ছে কি, শোনো, জীবনকে সরাই দিতে পারলে জীবনের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমাদের হচ্ছে, তোমার হচ্ছে। এছাড়াও তোমার জীবনে কোনো অভাব থাকবে না। তোমাকে আমি প্রাইভেট কিনে দেবো 2টা, একটা মার্কেটে যাওয়ার জন্য, একটা বাইরের কোনো জেলায় যাওয়ার জন্য। প্রাইভেট কার? আমার নামে 2টো? আসতে অবশ্যই। সত্যি বলছো তো? তোমাকে আমি কিসের জন্য ভালোবাসি বলো তো? তুমি এক কাজ করো, একটা চাকু নিয়ে আসো, আমি এখানে ফাড়িয়ে দেখা দিই তোমাকে কতখানি ভালোবাসি। আরে না না, তোমাকে বুক ফাইরে প্রমাণ দিতে হবে না, আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। শোনো, এখন এসব কথা রাখো, এখন বলো আমি কিভাবে কাজটা করব সেটা তাড়াতাড়ি বলো, আর এখান থেকে তুমি বিদায় হও। শোনো, আমি তোমাকে এমন একটা জিনিস দিয়ে যাচ্ছি, ওকে কাবু করার জন্য তুমি এই জিনিসটা ওকে খাইয়ে দিবে, আর আমি তোমার বাড়ির আশেপাশে থাকবো, ঠিক আছে? যেই কাজ হয়ে যাবে তুমি আমাকে ডাক দিবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এবার জিনিসটা বার করো আর এখান থেকে চলে যাও। শোনো, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কাজ হয়ে গেলে আমি তোমাকে খবর দেবো। হ্যাঁ, আমি আশেপাশে আছি, কিন্তু খুব সাবধান। আরে বাবা, তুমি এখন এখান থেকে কেটে পড়ো, যাও। এই দিক দিয়ে যাবো। আরে যাও তো। যাক বাবা, কেউ দেখে না। এখন যায় আমার কাজটা করে। আরে কি হয়েছে তোমার? হ্যাঁ, এইখানে বসে বসে কি ভাবতেছ? না তেমন কিছু না। ও, বুঝতে পেরেছি। আমি আসার পর তোমার সাথে হেসে হেসে কথা বলিনি, তাই চিন্তা করতেছো কি বউ অন্য কারো হয়ে গেছে কিনা? আরে ধর, এই যে ধরো, তোমার জন্য শরবত নিয়ে আসছি, খাও। না এখন শরবত টরবত খাবো না। আচ্ছা, কেন খাবো না জানতে পারি কি? আচ্ছা, আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে একা থাকতে দিবা প্লিজ। বুঝতে পারছি, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? দেখছো তো, এর কারণে আমি বেশি খুশি হই না। কারণ আমার বেশি খুশি হলেও দোষ, আবার খুশি না হলেও দোষ। সব জায়গাতে শুধু আমারই দোষ। তুমি আমার বর, এতদিন পর প্রবাস থেকে আসছো, তোমার জন্য নিজের হাতে কত শখ করে শরবত নিয়ে আসলাম, অথচ দেখো তুমি খাবার না। ঠিক আছে, খাইতে হবে না, আমি আর তোমার জন্য কখনো যে। কিছু নিয়ে আসবো না। একটা কথা বললেই তুমি রাগ করো, কিন্তু রাগ করার কি আছে? আমি বললাম তো আমার ভালো লাগতেছে না। আমি অত সাথে বুঝি না, তাহলে শরবতটা খাও, তাহলে বুঝবে তুমি আমার উপর আর রাগ করে নাই। নাও, আরে খাও না, ভালো লাগবে তো। কি ভালো হয়েছে তো? আরে ওইটুকু রাখলে কেন, খাও। দাও, বললো না তো কেমন হয়েছে? না, অনেক সুন্দর। এই দেখো, শোনো, এখন আমি নিশ্চিত হলো আমার উপর তোমার কোনো রাগ নেই। আমার না সত্যি অনেক ভালো লাগছে। দেখো, আমি জানি প্রথমে আমি তোমার সাথে যে ব্যবহারগুলো করছি মোটেই ঠিক হয়নি। সূচনা, কি হয়েছে? তুমি আমারে কি কি খাওয়াইলাম? আমার তো প্রচন্ড গম পাচ্ছে। এই দেখো, কি যে বলো না, তুমি টেনশনে ছিলে তো, শরবতটা খাইছে হয়তো রিল্যাক্স ফিল হচ্ছে, এর কারণে ঘুম পাচ্ছে। আচ্ছা শোনো না, দেখি বালিশটা আমি ঠিক করে দিই। আরে দেখি, সোজা হও জীবন। এই, আরে ঠিক হয়ে ঘুমাও না। যাক, তার মানে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। চাই ওরে খবর দিই। হ্যালো, আরে কই আছো? তাড়াতাড়ি চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে, একবারে ঘুমে অচেতন, খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়েছে। হ্যাঁ, গেট এবং দরজা দুটোই খুলে রেখেছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। রাখছি, ভাই। ঘুমাও, শান্তি করে ঘুমাও, এটাই তোমার জীবনের শেষ ঘুম। আরে চলে আসছো, শোনো, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে, একদম ওর কোনো খেয়াল নেই, একদম ঘুমে অচেতন। এখন ওকে যা খুশি তাই করা যাবে না, ওকে নিয়ে আসবো। আরে তাড়াতাড়ি করো না, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। এই শোনো, তুমি এই ছেড়ে আসো, আমি এই ছেড়ে দেখতেছি। আরে ধরো, এটা নাও, আরে মাটি তাড়াতাড়ি চাপাও না।
কাজ তো ফয়সালা করে দিছি, ঠিক আছে? এখন তো পথের কাটা আমাদের দূর হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নেই। চলো না আমরা বিয়ে করে ফেলি। অবশ্য তুমি একদম আমার মনে কথা বলছো। আমিও না অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তাই আমিও ভাবতেছি অপেক্ষার তো একটা শেষ হওয়া উচিত। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমিও ভাবতেছি যে বিয়েটা করেই ফেলি। হ্যাঁ, অনেক দিন জ্বালাতন সহ্য করেছি। আমার না বিরক্ত লেগে গেছিল যে এই পথের কাটা কিভাবে সরাবো, কখন সরাবো, তোমাকে কখন আমি আপন করে পাবো। যাক, সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছি, আর এখন টেনশন নাই। এখন শুধু একটাই টেনশন, আমাদের বিয়েটা কখন হবে। তুমি যদি বলো আমরা আজকেই দরকার পড়ে বিয়ে করে ফেলবো। আজকে? এখন? কি বলতেছে এইগুলা? দেখো, আমি তো তোমাকে বলছি যে হ্যাঁ আমিও বিয়েটা করতে চাই, বিয়ে করব। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো তো, এখন এই মুহূর্তে বিয়েটা করা ঠিক হবে না। কারণ মাত্রই তো আমরা রাস্তাটা ক্লিয়ার করলাম। এখন আমাদের দুজনকে না একটু সতর্ক থাকা উচিত। আমি বলছিলাম কি, তুই একটা দিন যা, তারপর দেখে শুনে আমরা বিয়েটা করে ফেলবো। তুমি তো বলছো যে দুই একটা দিন দেরি হোক, কিন্তু এর মধ্যে যদি আবার কোনো কাঁটা গুছিয়ে ওঠে? আরে ধর, কাটা থেকে আসবে? আমরা তো আমাদের রাস্তাঘাটে ক্লিয়ার করে ফেলছি, আর কোনো কাটা আসবে না। তুমি আমাকে বিশ্বাস করো না? আমার উপর ভরসা পাও না? যদি আমার উপর সত্যি তোমার বিশ্বাস ভরসা থেকে থাকে, তাহলে তুমি নিশ্চিন্তায় থাকো। আমরা দু একদিনের মধ্যে বিয়েটা করে ফেলবো, তবে আজকে এখন না, বুঝলা? শোনো, আমি না সব সময় কেমন জানি আতঙ্কে থাকতাম। কেন? কবে জীবন আসবে, জীবনকে আমরা সরিয়ে দেব, আমার রাস্তা আমি ক্লিয়ার করব। যাক, কিন্তু এত সহজে যে আমরা এটা সাকসেসফুল হতে পারবো, এটা কিন্তু আমার ধারণা ছিল না। তবে শোনো, সাকসেসফুল হয়েছি, আবার বাধাবিঘ্ন সামনে আসতে পারে। আমার কথা কি, আমি আর সহ্য করতে পারতেছি না। চলো আজকেই আমরা বিয়েটা করে ফেলি। আচ্ছা, আমি তোমার কি বুঝালাম? আরে বাধা থেকে আসবে? এখন যদি আমরা হুট করে বিয়েটা করে ফেলি, সবার তো সন্দেহ জাগবে। তখন ভাবতে পারে যে হয়তো আমি কিছু করছি, আঙ্গুলটা আমার দিকে উঠবে। তুমি বুঝতে পারতেছো না? আরে পাগল, তুমি বুঝতে পারছো না, আমার ভিতরে যে আবার নতুন একটা ভয় জন্মেছে। সেটা হচ্ছে এই এত কিছু করার পরে যদি আমি আবার তোমাকে হারিয়ে ফেলি। আমি এই জন্যে এই সুযোগটা না আমি হাতছাড়া করতে চাচ্ছি না। চলো না, না করো না, আমরা বিয়েটা আজকে সেরে ফেলি। আচ্ছা, বিয়েটা না হয় আজকে করবো, কিন্তু আজকে তো আমি তোমার সঙ্গে যাইতে পারবো না। কারণ গেলে তো সবাই বিষয়টা বুঝে যাবে। কি বিষয় বিষয় বলছো? আরে আমরা এমনভাবে কাজ করেছি, ঘুণাক্ষরও তো কেউ টের পাবে না। তবুও যদি সন্দেহ হয় বা কোনো মামলা মকদ্দমা, তখন তো দুজনে ফেসে যাবো। বিষয়টা তুমি বুঝতেছো না? আরে ধুর, পায়খানা চাপলে যেমন বাঘের ভয় মানে না, হ্যাঁ, প্রেম করতে গেলে কোনো ভয় মানে না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করলে তুমি খুশি তো? হ্যাঁ। তোমার খুশিতে আমার খুশি। ঠিক আছে, তুমি যেহেতু এত করে চাচ্ছ, না বলি আর কিভাবে। তাহলে চলো। চলো আজকেই কাজটা সেরে ফেলি। চলো। আজকের রাতটা হবে না আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। চলো। শোনো, হুম। আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাব কাজী অফিসে, আর কাজী অফিসে বিয়ের কাজ শেষ করে আমরা ওখান থেকে সোজাসুজি বাড়িতে। ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। দুইজন মিলে কাজী অফিসে গিয়ে বিয়ে করুন, আমাকেও সাথে নিয়ে যান। তুমি? এইটা কিভাবে সম্ভব? তোমাকে তো আমরা দুজন মিলে জিন্দা কবর দিছি, তাহলে তুমি বেঁচে ফিরলা কিভাবে? হ্যাঁ, তোমরা দুইজন মিলে আমাকে জিন্দা কবর দিয়ে তোমরা ভাবছো যে আমার পথের কাটা সব কিছু দূর দূর হয়ে গেছে, তাই না? অনামিকা, তুমি? তুমি? বুঝলাম না, তুমি ওনাকে চেনো? মানে তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ আম্মা, তুমি এই লোককে কিভাবে চেনো? এই লোককে চেনবো না? এই লোকই তো সব নষ্টের মূল। আমার জীবনটা নষ্ট করার পিছনেই তো এই লোকটাই আছে। তোর জীবনটা নষ্ট করার পিছনে এই লোকটাই আছে। তাই এই লোককে না চিনার কিচ্ছু নাই। এর এই কুৎসিত চেহারা না আমি জীবনেও বলবো না। একে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তার মানে আম্মা, এই লোকটা কে?
এই লোকটাকে জানতে চাস? হ্যাঁ আম্মা। এই লোকটাই হচ্ছে তোর জন্মদাতা পিতা, যার কারণেই তুই এই পৃথিবীতে আসছিস, আর যার কারণেই তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেছে। সি 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 সি, তুমি কি করে পারলা এইরকম একটা নোংরা কাজ করতে? আরে তুমি কি জানো, এই যে তুমি যার সাথে পরক্রিয়ায় জড়াইছো সে তোমার কে হয়? হ্যাঁ, তুমি কি জানো সে তোমার একমাত্র ছেলের বউ, যার সাথে তুমি এই পরক্রিয়ায় জড়াইছো। আমার না কেমন যেন তালগোল পেঁচা যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে এসব। আর আপনার কথা যদি সত্যি হয়ে থাকে যে উনি জীবনের বাবা, তাহলে কই আপনার ছেলে তো ওনাকে চিনল না, আর উনিও তো তার ছেলেকে চিনল না, তাহলে কি জীবনের বাবা অন্য কেউ? চুপ, একদম চুপ। জীবনে বাবা অন্য কেউ মানে? আরে বাবা, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। তাহলে কেউ কাউকে কেন চিনল না? বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, বিষয়টা কেমন? আচ্ছা অনামিকা, তুমি হুট করে এখানে হাজির হলে কেমন করে? আগে আমার এই প্রশ্নের জবাব দাও তো। আর তোমার ভাষ্য অনুযায়ী জীবন তাহলে আমার সন্তান? হ্যাঁ, জীবন তোমার সন্তান। আর তুমি বলতেছো না হুট করে কিভাবে এখানে হাজির হইলাম? আর এই যে তোমার পরক্রিয়া প্রেমিকা সূচনা, সে হইল তোমার একমাত্র ছেলের বউ, যার সাথে তুমি দীর্ঘদিন ধরে প্রেমে জড়াই আছো, যার সাথে করে তুমি আমার এই ছেলেটাকে জিন্দা কবর দিছো। আর একটা প্রশ্ন করলে না যে জীবন কিভাবে বাইসে ফিরলো, শুনবা সেই কথা? কিভাবে? কি কৌতূহল হচ্ছে না? হ্যাঁ, খুব শুনতে ইচ্ছা হচ্ছে, তাই না? তাহলে শোনো, জীবন কি করে বাইসে ফিরলো। হ্যালো, নাইম ভাই, কি অবস্থা আপনাদের? আপনি তো জানেন আমি দেশে চলে আসছি, তো এখন কোম্পানির কি অবস্থা? সব কাজ কাম ঠিক মতো চলতেছে তো? জীবন, ভাই আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আম্মা, কি হয়েছে বলো। বেটারে, আমি যা শুনলাম নিজের কানে কি তো বিশ্বাস করতে পারতেছি না। মানে কি বলো তুমি? আর এরকম তুমি হাঁপাচ্ছ কেন? বাবা, আমি শুনলাম কি বৌমা যেন কারোর সাথে ফোনে কথা করছে, আর করছে কি জীবনে যে করে হোক শেষ করে ফেলতে হবে, এবং খুব দ্রুত। আমি জানি না বাজান ও কার সাথে এসব কথা করছে, আর বৌমা তোক শেষ করে ফেলতে চাচ্ছে। এই কথা শোনার পরে তো আমার গা হাত পা কাঁপতে লাগেছে। কো বাজান, আমি তো কি করে বাঁচাবো? এই কথা শোনার পরে তো আমার খুব খারাপ লাগতেছে। এখন আমি কি করবো কো? তুই একটা সমাধান দে আমাকে। আম্মা তুমি ভয় পেও না, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যেহেতু সূচনা আমাকে মেরে ফেলার প্ল্যান সাজাচ্ছে, সেহেতু তুমি সবসময় আমাকে চোখে চোখে রাখবা, যাতে ওই সূচনা আমার কোনো ক্ষতি করতে না পারে। আর শোনো, এই বিষয়টা আমি দেখব। বাজান রে, সেটা তো বুঝলাম, কিন্তু আমার তো ভয় করতেছে। আমি তো তোর মা, আমি এসব শোনার পরে কি করে ঠিক থাকে? দেখ বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না। আম্মা তুমি কোনো চিন্তা করো না তো, আমি তোমাকে যেটা বলছি তুমি শুধু সেইটা শোনো, বাদ বাকিটা
আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। তুই নিজের একটু খেয়াল রাখিস, আর তাড়াতাড়ি একটু বাড়ি চলে আয়। আচ্ছা আম্মা, যাও তুমি, আমি আসতেছি। বিষয়টা কি? সূচনা আমাকে মেরে ফেলতে চাচ্ছে, কার সাথেও প্ল্যান সাজাচ্ছে। না, বিষয়টা তো আমাকে খতিয়ে দেখতে হয়। জীবন, জীবন, বাজান, জীবন, আমি মা, মা, ওঠ, ওঠ, তাড়াতাড়ি ওঠ। ওঠ, তাড়াতাড়ি চল, হিন্দি চল। আচ্ছা, মানুষের নাকি একটা নারীর টান থাকে, রক্তের একটা টান থাকে। আরে তুমি কেমন মানুষ? তুমি তো একটা পশুর থেকেও খারাপ। আমার না কাছে যদি একটা অস্ত্র থাকতো, আমি তোমার এই হাতটা কেটে দেখতাম যে তোমার গায়ে আসলে রক্ত না পানিতে ভরা। তুমি কি করে পারলে তোমার এই নিজের সন্তানে এইভাবে জিন্দা কবর দিতে? যদি আমার সন্তানটার কিছু একটা হয়ে যেত, আমি তখন কি করতাম? আরে তুমি কি জবাব দিতা যেদিন আমার মুখের সামনে দাঁড়ায় তুমি শুনতে পাইতা যে তোমার ছেলে মারা গেছে? আরে তুমি মানুষ না জানোয়ার? তোমাকে যদি পারতাম আমি ঠাস ঠাস করে দুই গালে চড়াই নিতাম। তোমাকে দেখে না আমার ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে তোমার মুখে ফু করে এক কামড়া চেপ দেই। যে বাপ কিনা নিজের পরক্রিয়ার জন্য ছেলের সংসারটা ধ্বংস করে দিয়েছে। তোমার কি মনে আছে তোমার সংসার কিসের জন্য আমি ছাড়িয়ে আইছিলাম? এই তোমার পরক্রিয়া আর নষ্টামির কারণে, যার কারণে গ্রামে আমি মুখ পাইতাম না। লোকে আমাকে বিভিন্ন ধরনের খারাপ কথা কইতো। তোমার এই নোংরামির কারণে আমি তোমার সংসার ছাড়ছি। আবার ঠিক সেই একই কাজ তুমি আমার সংসারে এসে করলা। আরে তোমার হাতের থেকে বাঁচার জন্য আমি ঠিক এত দূর চলে আইছি, সেই আমার পিস পিস শকুনের মতো তুমি আবার চলে আইছো। এবার আমার না, আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিছো। কি করে পারো? তোমার ভিতর কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? হ্যাঁ, তুমি একটা বাপ নামের কলঙ্ক, তুমি মানুষ নামের কলঙ্ক। আর তুমি বৌমা, তোমার বৌমা বলতেও না ঘৃণা হয়। ও যতটুকু নোংরা, তোর থেকে বেশি নোংরা হচ্ছে তুমি। তোমার কি একটু ঘৃণা নেই? আরে আমার এত সুন্দর একটা ছেলেক রাখে তুমি এরকম একটা বুড়া শয়তানের পিছ লাগিছাও। তোমার রুচিতে ছাপ দেওয়া উচিত, যেটা ওর মুখে দিছি সেটা তোমার মুখেও দেওয়া উচিত ছিল আমার। কিন্তু তোমার সাথে না কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, যে কিনা এরকম নোংরা একটা মানুষের পছন্দ করে। তোমার মনটা নোংরা বলে তুমি এই নোংরা কাজটা করতে পারলে। শোনো, তুমি আমার ছেলে জিন্দা কবর দিছিল না, তোমার শাস্তিও আল্লাহই দিবে। এর থেকে কঠিন শাস্তি তোমার হবে। ঠিকই বলছেন আম্মা, আমার মতো মেয়ের না কঠিন শাস্তি হওয়া উচিত। আমি যে পাপ করছি, এই পাপের সত্যি কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি যেটা করছি না জেনে করছি। আমি সত্যি জানতাম না যে উনি আমার শ্বশুর হন। যদি এটা জানতাম
তাহলে কখনোই আমি এরকম একটা জঘন্য কাজ করতাম না। আর তাছাড়া এমনিতেও তো আমি পাপ করছি। ওনার মতো একটা বয়স্ক মানুষ যে কিনা বাবার সমতুল্য, অথচ আমার এত সুন্দর একটা স্বামী রেখে আমি কিনা এরকম একটা মানুষের সঙ্গে পরকীয়ায় জড়াই গেছি। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি যে কিভাবে পরকীয়ায় জড়াই গেছি আমি বুঝতে পারিনি। দিনের পর দিন যখন আপনার ছেলে কাজে ব্যস্ত থাকতো, আমাকে ঠিকমতো সময় দিত না, ঠিক তখনই ওনার সাথে আমার আলাপ হয়। ওনার সাথে কথা বলতে বলতে কখন যে ওনার মায়ে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। হারুন উনি আমাকে বলছিল, দেখো একটা মেয়ে বিয়ে করে সংসার করার জন্য, আর তোমার স্বামী হয়তো কিছু টাকা দিবে, কিন্তু সে তো দূর প্রবাসে পড়ে থাকবে। আর তুমি যদি আমার হও, আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব আছে। আমিও না এইগুলো শোনার পর ওনার লোভে পড়ে গেলাম। আমিও ভাবছিলাম সত্যিই তো, আমি তো একটা সংসার চেয়েছি, আমি একটা সংসার পাবো, আমার গাড়ি বাড়ি সব কিছু হবে। আমি সব কিছু ভুলে গিয়ে আপনার ছেলের কথা একবার ভাবিনি। এই মানুষটার পিছে ছুটছি এবং এই মানুষের কথা মতোই আপনার ছেলেকে জিন্দা কবর দিতেও পিছপা হয়নি। ওনার কথা মতো সেদিন আমি এরকম জঘন্য একটা কাজ করছি, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যদি পারে আমাকে এইবারের মতো ক্ষমা করে দিয়ে। আমি জানি আমার সত্যি ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ নেই, আর আমার এই মুখ আমি আপনাদের কাউকে দেখাতেও চাই না। অনামিকা, তুমি তো এতক্ষণ আমাকে দোষারোপ করলে। আসলেই আমি দোষী, কারণ আমার ভিতরের পশুটা তোমার মতো অত জ্ঞানী না। আমি ভুল করেছি, তুমি এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। তুই যেই অন্যায়টা করেছিস তারপর কথা বলিস কি করে? আর এই যে তুই কি ভাবতেছিস যে এত কিছু করার পরে তুই এখন এসে হাত জোর করে মাপ চাবি আর আমি মাপ করে আমার বাড়িতে আবার তোকে তুলে নিয়ে যাব? সেটা কখনোই না। তোর না আমার বাড়িতে জায়গা হবি না। যার হাত ধরছিস তার সঙ্গেই যা। জীবন চল। চলো আম্মা।